শালের জঙ্গল দেখুন, যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের তো শুধু এই রোডে গাড়ি চালিয়ে একটা অন্যরকম অনুভূতি হবে। ডেস্টিনেশন তো ম্যাটার করে অবশ্যই, তার সাথে জার্নিটাও কিছু কম নয়। 80 স্পিডে ক্রুজিং হচ্ছে, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি এটা 24 কিলোমিটার পার লিটার, জাস্ট আনবিলিভেবল। মারুতি সুজুকির ইঞ্জিন, বিশেষ করে ব্যালিনো সুইফট, তেল খায় না, তেল শোঁকে। অসাধারণ পারফরমেন্স। খাওয়া দাওয়া চলছে, এইভাবে যদি গাড়ির মধ্যেই খেয়ে নেওয়া যায় তাহলে অনেকটা টাইম সেভ হয়। এখন বাজে ঘড়িতে সকাল 9:30, আর আমরা আজকে আউট করে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে ক্লিয়ার ওয়েদার, সেরকম ফগ নেই, এই যে দেখছেন। কালকে অনেকটা ফগি কন্ডিশন ছিল, যে কারণে আমাদের সাইট সিইংয়ের জন্য দেরিতে বেরোতে হয়েছিল। তা চলুন আজকে আমরা দেখাবো সেই পথটা, যে পথে আপনারা যদি কলকাতা থেকে ডাইরেক্ট বরন্তি আসেন তাহলে কোন পথে আসবেন। তো দেখতে থাকুন, চলুন। আসার দিন আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম, বেরোনোর সময় আমরা উল্টো দিক দিয়ে বেরোচ্ছি আর কি। আমাদের হোটেলে ঢোকার ভিডিওটা যদি দেখেন প্রথম পর্বের, তাহলে আমরা একদম হোটেলের ঢোকার আগে যে টার্নটা নিয়েছিলাম ডান দিকে, আর বাঁ দিকে যে দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে বেরোবার সময়, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সকাল 10টা বাজেনি এখনও, তাও এখন রোদ উঠে গেছে। অথচ কালকে আমরা প্রায় 9:30টার সময় বেরোলাম, তখনও ঘন কুয়াশা অনেকটা। এই যে দেখুন বরন্তি, গীতাঞ্জলি রিসর্ট, এই দিকটায় আশেপাশে সব অনেকগুলো রিসর্ট রয়েছে। মানে এখানে যে বরন্তি লেকটা বা বরন্তি রিজার্ভার যাই বলেন, যেটা রয়েছে তার চারপাশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসর্টগুলো গড়ে উঠেছে। তো সানসেট পয়েন্টের দিকটায় আমরা ছিলাম, আর ওই দিকটা উল্টো দিকেও অনেকগুলো রিসর্ট আছে। আর এই পথেও এখন অনেকগুলো রিসর্ট আছে। দেখুন এই যেরকম একটা রিসর্ট, এই যে এগুলো নতুন হচ্ছে। তো আপনাদের আজকে পথ সম্পর্কে একটু বলে রাখি। কলকাতা মুম্বাই হাইওয়ে যদি আপনাদের পেতে হয়, তাহলে এখান থেকে 47 কিলোমিটার এরকম ড্রাইভ করে প্রথমে কিছু গ্রাম্য এরিয়ার মধ্য দিয়ে 8-9 কিলোমিটার, এই পুরো দেখুন গ্রামীণ বাড়ি, এই যে পুরো গ্রামের সেই মাটির বাড়ি, এইরকম এরিয়ার মধ্য দিয়ে আপনাদের যেতে হবে 6-7 কিলোমিটার। তারপরে আপনি স্টেট হাইওয়ে পাবেন, এবং সেই স্টেট হাইওয়ে দিয়ে 47 কিলোমিটার গেলে তারপরে হচ্ছে আপনার কলকাতা দিল্লি হাইওয়ে। তো টোটাল হোটেল থেকে ডিস্টেন্স 247 কিলোমিটার, তার মধ্যে 47 কিলোমিটার হচ্ছে এরকম রাস্তা, আর তারপরে 200 কিলোমিটার আপনি পেয়ে যাবেন একদম 6 লেনের রাস্তা। এই যে দেখুন জঙ্গলের মধ্য দিয়ে ড্রাইভ, শালের জঙ্গল দেখুন। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের তো শুধু এই রোডে গাড়ি চালিয়ে একটা অন্যরকম অনুভূতি হবে। ডেস্টিনেশন তো ম্যাটার করে অবশ্যই, তার সাথে জার্নিটাও কিছু কম নয়। সেটা যারা ড্রাইভ করতে ভালোবাসেন তারা বেশি রিলেট করতে পারবেন। 5 কিলোমিটার আসার পরে এইবারে দেখুন রাস্তাটা একটু ভালো হয়েছে। সরু রাস্তা কিন্তু সুন্দর রাস্তা। অ্যাকচুয়ালি আপনাদের অযোধ্যা, বরন্তি, এই সমস্ত যে জায়গাগুলো, টোটাল পুরুলিয়াটাই বলতে পারেন, এগুলো হচ্ছে আপনার আদিবাসী গরিব মানুষের বসবাসস্থান। তো মানে গ্রাম্য এরিয়া, এই সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো থাকার ফলেই এখানে একটু হোটেল, রিসর্ট, দোকানপাট একটু গজিয়ে উঠেছে। তাছাড়া এখানে খুবই অনুন্নত জায়গা, আর রাস্তাঘাটও বলতে পারেন ট্যুরিস্ট প্লেসের জন্যই ভালো হয়েছে। এই যে দেখছেন সাঁতুরি বলে জায়গাটা, এই যে সাঁতুরি বলে এই জায়গাটা থেকে আপনাদের বাঁ দিকে বাঁক নিতে হবে দুর্গাপুর পুরুলিয়া রোড।
আর আপনারা যদি আসেন ডাইরেক্ট, তাহলে আসার সময় আপনারা ডান দিকে বাঁক নেবেন ঠিক এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে সাঁতুরি, এটা খেয়াল রাখবেন। আর এই যে সাঁতুরি পুলিশ থানা এখানে লেখা রয়েছে, আর এখানে একটা বাজারও আছে। আমরা এখন শালতোর বলে একটা জায়গায় আছি, ওই সাঁতুরিটা একটু পেরিয়ে এসেই। আর রাস্তা দেখুন, দারুণ রাস্তা, দারুণ। তবে এখানকার রাস্তাগুলোর একটু বৈশিষ্ট্য হলো যে এগুলো মালভূমি অঞ্চল হওয়ায় একটু উঁচু নিচু। 5th গিয়ারের থেকে 4th গিয়ারে যাওয়াই এখানে বেশি প্রেফারেবল। আর আমরা ব্রেকফাস্টের জন্য আর কোথাও দাঁড়াবো না, এখানে একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম একটু কচুরি, আর গাড়িতেই খাওয়া দাওয়া হবে। পিছনে সেই প্রিপারেশন চলছে, খাওয়া দাওয়া চলছে। এইভাবে যদি গাড়ির মধ্যেই খেয়ে নেওয়া যায় তাহলে অনেকটা টাইম সেভ হয়। এই দেখুন সাইনবোর্ড, বাঁকুড়া ডান দিকে, রানীগঞ্জ সোজা। এই জায়গাটা হচ্ছে আপনার শালতোর, পুরুলিয়ার শালতোর। তো এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন। যেমন আগে দেখালাম সাঁতুরি বলে একটা পয়েন্ট, এটা শালতোরের মধ্য দিয়ে আপনাদের আসতে হবে যদি ডাইরেক্ট আসেন। আর ফেরার সময় গেলেও এই শালতোরের ওপর দিয়ে আপনাদের যেতে হবে। এখানে যে বাসগুলো যাচ্ছে সব এই রানীগঞ্জ, পুরুলিয়া। আর এখানে একটা মন্দির আছে দেখুন, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মন্দির, সুন্দর না মন্দিরটা? শালতোর। এখন বাজে 10:30। আমরা যাত্রা শুরু করেছিলাম 9:30টায়, 1 ঘন্টা হলো। তার মধ্যে আমরা 2-3 বার একটু দাঁড়িয়েছিলাম, ছোট্ট 5-10 মিনিটের ব্রেক নিয়ে। আর এখন অবধি বাড়ি থেকে আমরা চলে এসেছি 22 কিলোমিটার, টোটাল 22 কিলোমিটার এসেছি। আমরা রানীগঞ্জ থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে রয়েছি। আর এই বিভিন্ন কোল ফ্যাক্টরি এগুলো শুরু হয়ে গেছে। আর আপনাদের জানিয়ে রাখি, এই যে দেখুন দুই দিকেই কারখানা, আর সব এখানে কালো কালো বাতাস, প্রচণ্ড পরিমাণে দূষিত এখানে বাতাস। কিন্তু তা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা যদি রানীগঞ্জ থেকে ঢুকে যান, অর্থাৎ ডাইরেক্ট যদি আপনারা বরন্তি আসেন, সেক্ষেত্রে কিন্তু এই পথেই আপনাদের আসতে হবে, বা ফেরার সময় এই পথ যদি নেন, যখনই যান। তবে এই রানীগঞ্জ এরিয়াটায় কখনোই কিন্তু গাড়ির জানলা খুলে চালাবেন না, কারণ এখানে এয়ার ভীষণ পলিউটেড আর প্রচণ্ড ধুলো, বাতাস একদমই খারাপ। তো এটা বেটার হবে যে এসি চালিয়ে এই পোর্শনটা কভার করে নিন গাড়ি। এটা ইনফরমেশান দিয়ে রাখলাম আপনাদের, গাড়ির পক্ষে এবং শরীরের পক্ষে, যাতে কোনো হার্ম না হয় আপনাদের। এই যে এটা মেজিয়া বলে একটা জায়গা, এখান থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। মেজিয়া থেকে আমরা টার্ন নেব বাঁ দিকে। এই মেজিয়া থেকে আর 6 কিলোমিটার গেলে তারপরে আমরা উঠব কলকাতা দিল্লি হাইওয়েতে। এই হলো মেজিয়া ব্রিজ, মেজিয়া সেতু, রেল ব্রিজ এবং সড়ক ব্রিজ একসাথে। এটা হচ্ছে দামোদর নদীর ওপরে এই ব্রিজটা। এই যে দেখুন দামোদর নদী দেখা যাচ্ছে। আপনারা চাইলে এই মেজিয়া ব্রিজের এখানে একটুখানি দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন। যদি আপনারা কলকাতা থেকে আসেন এই পথে, অর্থাৎ ডাইরেক্ট যদি বরন্তি যান, সেক্ষেত্রে অনেকেই এখানে নামে একটু রিফ্রেশমেন্টের জন্য। তা আপনারা এখানে দাঁড়াতে পারেন। তা আমরা দাঁড়াচ্ছি না, চলুন। আমরা এখন রানীগঞ্জের মধ্যে আছি, রানীগঞ্জের কনজেস্টেড এরিয়ার মধ্যে। এখান থেকে এই ডান দিকে ঢুকে গেলাম, ঢুকে গেলে এই সোজা গিয়ে ওই কলকাতা দিল্লি হাইওয়েতে উঠব। প্রায় 4 কিলোমিটার ওই বাজার এরিয়া, কনজেস্টেড এরিয়া পেরিয়ে এসে এই যে সামনে দেখুন, এবার ডান দিকে গেলেই কলকাতা দিল্লি হাইওয়েতে উঠে যাব।
আপনারা এই সাবওয়েটা পেরিয়ে ডান দিকে যাবেন। ডান দিকে গেলে যদি কলকাতার দিকে যেতে চান, আর যদি ওইটা পেরিয়েই আপনারা ডান দিকে চলে যান সাবওয়েটা না পেরিয়ে, তাহলে কিন্তু উল্টো লেনে উঠে পড়বেন, এটা খেয়াল রাখবেন। তো ফাইনালি আমরা উঠে পড়েছি দিল্লি কলকাতা হাইওয়েতে। এখন বাজে ঘড়িতে বেলা 11:24, আর আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে 9:30। প্রায় 1 ঘন্টা 50 মিনিট টাইম লাগলো। তার মাঝে অবশ্য আমরা 2-3 বার ব্রেক নিয়েছিলাম, 5-10 মিনিট করে, 20-25 মিনিট বাদ দিতে পারেন। আর এখন অবধি বাড়ি থেকে আমরা এই হোটেল থেকে আমরা চলে এসেছি 53 কিলোমিটার, আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স 196 কিলোমিটার। টাইম লাগবে দেখাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট। আর রাস্তা তো আমরা আগের দিন আসার সময় দেখেছি, রাস্তা একদম ঝাকাস রাস্তা, একদম বাড়ির মেঝের মতো, কোনো কথা হবে না। এখন দুর্গাপুর সিটি সেন্টারের পাশ দিয়ে যাচ্ছি। রাস্তা অসাধারণ সুন্দর। এখন ঘড়িতে বাজে সকাল 11:43, আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স 179 কিলোমিটার। টাইম লাগবে 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 3.5 ঘন্টা টাইম লাগবে টানা গেলে। হোটেল থেকে এখন অবধি আমরা চলে এসেছি 72 কিলোমিটার। দার্জিলিং 525 কিলোমিটার। আপনারা হয়তো অবাক হতে পারেন কেউ যে এই রাস্তায় দার্জিলিংয়ের বোর্ড কেন দেওয়া। আসলে এখান থেকে এই দিককার লোকজন যারা শিলিগুড়ির দিকে যেতে চায়, তাহলে তারা কি করে যাবে, মানে কিভাবে গিয়ে NH-12-এ উঠবে, সেটা হচ্ছে আপনার সামনে একটা পোর্শন পাওয়া যাবে, যে রাস্তাটা বর্ধমান থেকে সিউড়ি যাচ্ছে, সিউড়ি, বোলপুর, তারাপীঠ হয়ে যেটা মোড় গ্রামে চলে যাচ্ছে। সেই মোড় গ্রামে গিয়ে আপনারা যারা আমাদের শিলিগুড়ির যাওয়ার, কলকাতা থেকে শিলিগুড়ির ভিডিওগুলো দেখেছেন, তারা মোড় গ্রাম বলে জায়গাটা চিনে থাকবেন। সেখানে দেখবেন বাঁ দিক থেকে একটা রাস্তা এসে মিশছে, যেটা বলা হয়েছে বারবার, আমরা বলেছি ভিডিওতে, যে এই দিককার লোকজন যারা শিলিগুড়ি যেতে চায়, তারা ওই বর্ধমান থেকে মোড়গ্রাম অবধি এই যে সিউড়ি দিয়ে যে বাই রোড, সেটা দিয়ে গিয়ে ওই মোড়গ্রামে গিয়ে NH-12-এর সাথে উঠবে। তো এখান থেকে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে পুরো এই পথটাতেই দেখাচ্ছে। রাস্তাটা দেখুন শুধু কত সুন্দর। আর মাত্র 150 কিলোমিটার দূরে আছি আমরা, কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে, আর এত সুন্দর রাস্তা। 100-র নিচে গাড়ি গেলে মনে হচ্ছে যেন আস্তে আস্তে যাচ্ছে। এখন 105-এ ক্রুজ করছি। আর এই পোর্শনটা দেখুন রাস্তার দু সাইডে এরকম ব্যারিকেড মতো করে দিয়েছে। যাওয়ার দিনও দেখেছিলাম আমরা এরকম। কি কারণে এটা ঠিক বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ও রাস্তা উড়ে যাবে গাড়ি। এই দেখুন অল্টো K10 1 লিটার ইঞ্জিন, আমি যাচ্ছি 105-এ, তার মানে আরো স্পিডে যাচ্ছে। আর এই যে এইসব জায়গায় সাবধান, এইসব জায়গায় স্পিডটা কমিয়ে দেবেন, এগুলো স্পিড ক্যামেরা বসানো। এই যে দেখুন এই জায়গাগুলো সব স্পিড ক্যামেরা বসানো। স্পিড 80 এখানে বেশি থাকলেই সঙ্গে সঙ্গে আপনার গাড়িতে মোবাইলে মেসেজ চলে যাবে। হাইওয়েতে ড্রাইভিংয়ের জন্য আদর্শ ক্রুজিং স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তার থেকে বেশি স্পিডে যাওয়ার দরকার পড়ে না। আমাদের শর্ট ড্রাইভ বলে আমরা এত সুন্দর রাস্তায় বলে একটুখানি চালালাম আর কি, যদিও এটা রেকমেন্ডেড না। 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাবেন, যতই লং জার্নি হোক ধীরে সুস্থে যাবেন, একটা স্পিড মেনটেন করে দেখবেন কষ্ট কম হবে। আর যদি তাড়াহুড়ো করে যান তাহলে খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়বেন। বর্তমানের আগে কিছু কিছু জায়গায় এই রকম লেনের মধ্যে দিয়ে ব্যারিকেড দিয়ে এক পাশে কাজ হচ্ছে আর এক পাশ দিয়ে গাড়িগুলোকে পাস করাচ্ছে।
তো এই দেখুন কাজ হচ্ছে। এই সমস্ত জায়গায় কিছু কিছু ডেলি ওয়ার্ক বলতে পারেন বা রুটিন ওয়ার্ক, সেক্ষেত্রে একটু যা সমস্যা, একটু মানে স্লো হয়ে যাবেন, তা বাদে আর বাদ বাকি রাস্তায় কোথাও কোনো প্রবলেম নেই। দীর্ঘদিনের কাজ না এগুলো, মানে রুটিন ওয়ার্ক যা বুঝছি, যে রাস্তার যেখানে যেখানে কোথাও খানাখন্দ টাইপের হয়েছে, খারাপ হয়েছে, সেইগুলো মেরামত করছে। এই যে দেখুন, এই যে পোর্শনগুলো, এগুলো আবার পিচ পড়বে, রিপেয়ারিং হবে, এই আর কি, মানে মেনটেনেন্সের কাজ বলতে পারেন। মানে এই রাস্তা দেখতে পাচ্ছেন, আর এই যে স্পিড ক্যামেরা বসানো, আর ক্রুজিং হচ্ছে এই যে 80 স্পিডে ক্রুজিং হচ্ছে, আর ইনস্ট্যান্ট মাইলেজ আপনারা দেখতে পাচ্ছেন 31.4, 35.7। আর এই স্পিডে দেখুন মারুতি সুজুকির ব্যালিনো অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, এটা 24 কিলোমিটার পার লিটার, জাস্ট আনবিলিভেবল, মানে কিছু বলার নেই। মারুতি সুজুকির ইঞ্জিন, বিশেষ করে ব্যালিনো সুইফট, এরা তেল খায় না, তেল শোঁকে। অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। আর গাড়ি আমরা 3 জন আছি, নর্মালি গাড়ি ভর্তি থাকে, লাগেজ আরও বেশি থাকে, গাড়ি একটু খালি আছে বলে গাড়ি মানে অ্যাক্সিলার, এসি চলছে দেখুন, এসি অন করা, তাতেই এই মাইলেজ। তার মানে এসি অফ করে, এখন শীতকাল, এসি অফ করে চালালে কীরকম দেবে বুঝতে পারছেন, 25-এর ওপরে মাইলেজ দেবে। বর্ধমান 1 কিলোমিটার, তো এইরকম জায়গা থেকেই যে এরকম ডাইভারশান 2-4টে শুরু হয়েছে। এই যে দেখুন, এই যে পাশে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটার কাজ এখনও শেষ হয়নি, তো তার জন্য এখানে ডাইভারশান। তো বর্ধমান থেকে আপনি কলকাতা অবধি এরকম এখন বর্তমান পরিস্থিতিতে 4-5টা ডাইভারশান পাবেন, যেটা আগে প্রায় 15 থেকে 20টা ডাইভারশান ছিল। কিন্তু বেশিরভাগ ফ্লাইওভারই এখন খুলে গেছে। আসার দিনের ভিডিওটা যারা দেখেছেন আমাদের প্রথম পর্বে, তারা দেখেছেন ওই সামনেই হচ্ছে নবাবহাট মোড়, পালশিট। তো ডাইভারশান আছে খুবই কম বর্ধমানের সিটির মধ্যে যাওয়ার জন্য। এটা বারডওয়ান দেখুন, বাঁদিকে অ্যারো দেওয়া আছে। আর আমরা কলকাতা যাব, আমরা চলে যাচ্ছি সোজা। ওটা হচ্ছে সেই ওল্ড জিটি রোড, মানে জিটি রোড যেটা অ্যাকচুয়াল ছিল আগে, শেরশাহ যেটা তৈরি করেছিল, সেই জিটি রোডটা হচ্ছে ওই দিকে ওইটা। আর এটা তো নতুন হয়েছে এখন। তো আমরা এখন আছি শক্তিগড়ের এখানে। শক্তিগড়ের এখান থেকে একটু ল্যাংচা নিলাম। এই যে দোকানটা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আদি ল্যাংচা প্যালেস। এই যে দেখুন, আদি ল্যাংচা প্যালেস। আর আপনাদের আগে যে দোকানগুলো বলেছিলাম যে এই দোকানগুলো থেকে নেবেন না, একদম বাজে কোয়ালিটির ল্যাংচা পাওয়া যায়। এই যে উল্টো দিকে, এই যে ল্যাংচা ভবন, এইগুলো, এই দোকানটা থেকে নিলাম আমরা। 3টে কোয়ালিটির ল্যাংচা ছিল, 10 টাকা, 5 টাকা, 10 টাকা আর 20 টাকা। 20 টাকাটা ক্ষীরের ল্যাংচা, দারুণ খেতে। তো আপনারা যদি ল্যাংচা নিতে চান আর অথেন্টিক ল্যাংচা খেতে চান, তাহলে এই দোকানটায় আসবেন। আরেকবার দেখিয়ে দিই যে আপনারা যদি বর্ধমান থেকে যখন কলকাতার দিকে যাবেন, ওই যে ওটা আসছে বর্ধমান থেকে, আর এই দিকটা যাচ্ছে কলকাতার দিকে। কলকাতার দিকে যেতে এই যে দোকানটা, একদম শেষের দিকে দোকানটা, আদি ল্যাংচা প্যালেস। তো চলুন, আমাদের ল্যাংচা নেওয়া হয়ে গেছে। এবার সামনে কোথা থেকে একটা আমরা লাঞ্চ করে নেব। তো চলুন ওঠা যাক। আজকের পথে দ্বিতীয় টোল প্লাজা, এটা হচ্ছে আপনার পালশিট টোল প্লাজা। বর্ধমান পেরিয়ে গোলশির এইখানটায় রাস্তার ভালোই কাজ হচ্ছে। এই যে দেখুন, অনেকটাই কাজ বাকি আছে এই পোর্শনটায়। এখানটা পুরো ফ্লাইওভার হবে। আপাতত সাইড দিয়ে এই সার্ভিস রোড দিয়ে যাতায়াত চলছে। আর এখানটায় সার্ভিস রোডের কন্ডিশনও তুলনায় একটু খারাপ। রাস্তা এবড়ো খেবড়ো, মাঝে মাঝে গর্ত রয়েছে। জন্য আমরা এখন দাঁড়িয়েছি এই হোটেল সম্রাট বলে একটা হোটেলে। এই যে দেখুন, এটা হচ্ছে একদম মেন রোডের ধারেই। এই যে দেখুন, এই মেন রোড, এইখান দিয়ে সার্ভিস রোডটা আসছে। সার্ভিস রোড দিয়ে যদি চলে আসেন তাহলে একদমই পাশে। আর না হলে যদি এই নতুনভাবে ফ্লাইওভারটা আবার চালু হয়েছে, এই নতুন ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে এসে এইখান দিয়ে আপনারা চলে আসতে পারবেন। এই যে দেখুন, হোটেল সম্রাট। এখানে পার্কিংয়েরও ভালো জায়গা আছে। আর এখানে পরপর 2-3টে
আপনাদের হোটেল রয়েছে, তাই এটা দেখে মনে হচ্ছে মোটামুটি একটু মিডল বাজেটের হবে। তো চলুন দেখা যাক কীরকম কী খাবার দাবার, কীরকম কী প্রাইস, সব আপনাদের বলবো। তো চলুন আবার লাঞ্চে দেখা হচ্ছে। এই যে এখানে বসার জায়গা, বাইরের ওইখানটাও বসার জায়গা আছে, এখানেও বসার জায়গা আছে। এখানে আমরা নিয়েছি হচ্ছে ভেজ থালি। ভেজ থালি এখানে আপনার বলছে 3 রকম সিস্টেম আছে, 140 টাকা, 160 টাকার, 180 টাকা। ওই 160 টাকারটা একটু সরু চাল, আর 180 টাকায় একটা পদ একটু বেশি থাকবে। এই তো আমরা নিয়েছি 140 টাকার থালিটা। দেখুন কী কী দিয়েছে। এই যে পাঁপড়, রসগোল্লা, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি, আলু ভাতে, আর এই হচ্ছে একটা শাক, আর এই ভাতটা দেখুন। এই যে এত কিছু হচ্ছে আপনার, এত কিছু 140 টাকা। তা ভালোই। আমরা হোটেলে খেলাম, বরন্তি হোটেলে, মানে 200 টাকার কমে পার হেড তো খাওয়াই হচ্ছিল না। খেতে খেতে আবার অন হলাম, কারণ খাবার কোয়ালিটি সম্পর্কে মানে আরেকটু না বললে অন্যায় হবে। এই যে শাকটা দেখছেন, অসাধারণ খেতে, অসাধারণ। আর আমরা যেহেতু ভেজিটেরিয়ান, বাইরে বেরোলে একটা আমাদের প্রবলেম থাকে, এটাই যে কোথায় কি ভেজ খাবার ভালো পাওয়া যাবে কি পাওয়া যাবে না এটা ভেবে। আর নর্মালি তো ননভেজ খাবার পাওয়া যায় সব জায়গায় কম বেশি, বা ওটাই বেশি সহজলভ্য। তো যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য বলবো এই হোটেলটা একদম পারফেক্ট হবে। হোটেলের নামটা আরেকবার বলে দিই, হোটেল সম্রাট হোটেল। আর এই যে 140 টাকার থালিতে এতগুলো পদ, সত্যি অসাধারণ, অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। আর এই যে খাওয়ার জায়গাটা দেখুন, এই পাশে দেখুন, এখান থেকে পুরো গ্রাম্য পরিবেশ, হ্যাঁ, সর্ষে ক্ষেত, মানে অ্যাম্বিয়েন্সটাও দারুণ। তা আপনারা আসলে অবশ্যই এই হোটেলটা অপ্ট করতে পারেন। আর ঠিকানাটা বলে দিই হোটেলটার, এটা হচ্ছে আপনার বর্ধমান পেরিয়েই জৌগ্রাম বলে একটা জায়গা আছে, জৌগ্রাম, সেখানে। এদের আগে যে হোটেলটা ছিল সেটার নাম ছিল হোটেল অশোক, সেইটা ভেঙে এখন নতুন হয়েছে, এটা হচ্ছে নাম দিয়েছে এখন হোটেল সম্রাট। এই হোটেলের বা এই জায়গার যে স্পেশালিটি যেটা, সেটা হলো দুটো জিনিস, এখানকার মাটন আর দই। তা আমরা তো আর মাটন খাবো না, এই যে দইটা নিয়েছি দেখুন। আর যে এই যে মাটন 6 পিস 450 টাকা, 6 পিস মাটন হচ্ছে 450 টাকা। অনেক জায়গায় এখানে স্টিকারিং করা দেখছি, মানে আপনারা আসলে মাটনটা একবার খেয়ে দেখবেন। আমরা তো আর টেস্টটা বলতে পারলাম না মাটনের। তো ঠিক আছে, আবার গাড়িতে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে, লাঞ্চের পরে আমরা বেরোলাম হোটেল থেকে। এখন বাজে দুপুর 2:30, আর এখান থেকে 75 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, আর টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তো আমরা চলে এসেছি আজকের দিনে আমাদের তৃতীয় টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজায়। যারা কলকাতা থেকে দিল্লির দিকে, বর্ধমানের দিকে যাচ্ছে, তাদের হচ্ছে এই পোর্শনটা পেরিয়ে গিয়ে সামনের যে গেটটা আছে ওখানে। এটা একটা নতুন দেখলাম। যাওয়ার দিন আমাদের এইখানটায় দেখলাম টোল গেট ফাঁকা, কোনো ব্যারিকেড নেই, কিছু নেই, স্ক্যানার নেই। আমরা ভাবলাম হয়তো টোল দিতে হবে না। তারপরে আবার সামনে গিয়ে দেখছি ওখানে টোল বুথ আবার একটা। আবার আসার সময় আজকে দেখলাম এই দিকটা ফাঁকা প্রথমে, আবার এইখানে গেট। মানে এই সিস্টেম করেছে, কারণ কি জানি না, মোটামুটি ভিড় যাতে না হয়, হতে পারে, ভালো সিস্টেম। তা আমরা আর প্রায় চলে এসেছি, আর 28 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, আর টাইম লাগবে ওই 50 মিনিট মতো। এখন বাজে ঘড়িতে 3:21, আর এখন অবধি বাড়ি থেকে আমরা চলে এসেছি 220 কিলোমিটার। আমরা চলে এসেছি এখন সেই জায়গায় যেখান থেকে খড়গপুরের দিকে আর দিল্লির দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে এই যে বাঁ দিকে গেলে এটা বালি ব্রিজের দিকে, অর্থাৎ যারা টোল দিতে চান না তারা ওই দিক দিয়ে চলে যাবেন, আর যারা নিবেদিতা সেতুর ওপর দিয়ে গঙ্গাটা পেরোবেন তারা এই সোজা চলে যাবেন।
আমরা চলে যাচ্ছি সোজা, কারণ এখন দুপুরবেলা, এখন ওখানে বালি ব্রিজের ওপরে ভিড় হতে পারে, তা আমরা অযথা ওই জ্যামের মধ্যে ফাঁসবো না, তাই আমরা এই বরাবর চলে যাচ্ছি। জয় মা কালী, জয় মা। বাঁদিকে ওই যে দেখছেন দক্ষিণেশ্বরের মন্দির, যাওয়ার সময়ও মাতৃ মন্দির দর্শন করে গেলাম, আসার সময়ও ঢুকছি। কি ভাগ্য। আমরা ফাইনালি চলে আসলাম কলকাতার মধ্যে। এই আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে যশোর রোডে ঢুকে গেলাম। এখন বাজে ঘড়িতে বিকেল 3:45। এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা এবার ঢুকে গেলাম কৃষ্ণনগর রোডে। তো এই ছিল আজকের দিনে রিটার্ন জার্নির বিবরণ, বরন্তি থেকে কলকাতা, বেস্ট রুট এবং রোড কন্ডিশন। তা আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনাদের এক্সপিরিয়েন্সও কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তীকালে আপনাদের জন্য, বিশেষ করে যারা রোড ট্রিপ করতে পছন্দ করেন, নিজেদের গাড়িতে যেতে পছন্দ করেন, তাদের জন্য আরও ইনফরমেটিভ এরকম ভিডিও আনতে পারি, সেই উৎসাহ পাই। তার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।